শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় শীর্ষ পর্যায়ে দুর্নীতি, রাজনীতির দায়। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, রয়েছেন প্রধান সম্পাদক TBN24 জনাব নাজমুল আশরাফ, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। গত কয়েকদিন থেকেই আমাদের এই আলাপটি করতে হচ্ছে বিভিন্ন কারণে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি, রাজনীতির দায়, আলোচনা শুরু করবেন আপনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। আপনি শিরোনাম রেখেছেন শীর্ষ পর্যায়ের দুর্নীতি, দুই বাহিনী প্রধান যাদের বিষয়ে আলোচনা আসছে। এখন ধরেন শীর্ষ পর্যায়ে কি বলবেন? ক্ষমতায় থাকাটাই হচ্ছে বাংলাদেশের এখন যে প্রক্রিয়ায় সরকার ক্ষমতায় আছে সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি। এর চেয়ে বড় দুর্নীতি হয় না। গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় থাকা, জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকা, জনরায়ের আয়োজন না করে ক্ষমতায় থাকা, জনমতের প্রতিফলনকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা। বাংলাদেশের জনগণ হচ্ছে সার্বভৌম। তাকে আজকে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ পরোক্ষ কোনো অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন না, তাই তো? তার কোনো সুযোগ নেই। কিন্তু এই প্রক্রিয়াটা ইস্টাবলিশড করে ক্ষমতায় থাকাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি। যার ফলে আমি আবারও বলছি, আজকে যে ইনস্টিটিউটগুলির প্রধান যাদের দুর্নীতি নিয়ে বাংলাদেশে আলোচিত হচ্ছে, সেটার মূল কারণটা হচ্ছে যে অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছে বা থাকছে, তারই কুফল বা তারই উচ্ছিষ্ট আপনি এটা বললে সবচেয়ে ভালো হবে। আপনি ইনস্টিটিউটগুলি ফাংশন করতে দেননি স্বতন্ত্রভাবে। ইনস্টিটিউটগুলিকে আপনি ক্ষমতায় থাকার স্বার্থে আপনার দল অথবা আপনার দল ক্ষমতায় থাকাটাকে যাকে সমর্থন করেন তাদেরকে বসিয়েছেন। বসিয়ে আপনি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে বা ইনস্টিটিউটগুলির অপব্যবহার করে ক্ষমতায় থেকেছেন বা থাকতে চেয়েছেন। না, একটু আমি সরি টু ইন্টারাপ্ট। শীর্ষ পর্যায়ের যে আপনি বলছেন যে যাদেরকে দেয়া হয়েছে নিয়োগ বা আপনার দলীয় লোকের কথা আপনি বলছেন, কিন্তু এই যে নিয়োগের ব্যাপারে রাজনীতিকরণ, এটি কি কেবলমাত্র এই সময়ে? নিয়োগের ব্যাপারে রাজনীতিকরণ এ সময় শুরু হয়েছে আমি তা বলবো না। এগুলি কম বেশি ছিল, কিন্তু এরকম ঢালাওভাবে ছিল না। এত বেশি অনুগত লোক ছিল না, এত বেশি দলন্ধ লোক ছিল না, এত বেশি এক ব্যক্তির শাসন মানে প্রতিষ্ঠিত করার দায় দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া ছিল না। এটা কিন্তু প্রতিষ্ঠান না, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা থাকবেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে থাকবেন, তারা তো সরকারের আদেশ পালন করবেন। সেটিই তো স্বাভাবিক। সরকারের আদেশ পালন করেছেন, অবৈধ আদেশ একটি পালন করেছেন, আর অবৈধ সুযোগ তিনটি নিয়েছেন নিজের প্রয়োজনে। কারণ সরকারের ওই ক্ষমতা থাকার দুর্বলতাটা তারা ব্যবহার করেছে। আপনি যখন ইনস্টিটিউটগুলি স্বতন্ত্রভাবে ফাংশন দেখতে চান না ক্ষমতার শীর্ষ জায়গায় থেকে, আপনি যখন ইনস্টিটিউটগুলিকে আপনার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তিনি ব্যবহার হয়েছেন আপনার ক্ষমতার থাকার হাতিয়ার হিসেবে। পাশাপাশি তিনি ওই ইনস্টিটিউটগুলিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, ওটাকে ব্যবহার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন নিজের প্রয়োজনে। তারই ফল এটা। সরকার তো আবার অ্যাড্রেস করছে বিষয়গুলো নাকি? সরকার অ্যাড্রেস করতে চায়নি, করতে বাধ্য হয়েছে। সরকারকে উদ্যোগ নিয়েছিল নাকি? আপনি বেনজির আহমেদের কথা বলেন, আদিস সাহেবের কথা বলেন, সরকার উদ্যোগ নিয়েছিল। পত্রিকা রিপোর্ট হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে, তথ্যপত্রের ভিত্তিতে আসছে, সরকার সেটাকে আমল নিতে বাধ্য হয়েছে। উদ্যোগ কি সরকারের ছিল? উদ্যোগ সরকারের ছিল না। আচ্ছা, তো এগুলি আসছে। আবার ধরেন এটাও আছে, আদিস সাহেবের বিরুদ্ধে যেটা আছে সেটা তো সরকার এখনো রিকগনাইজও করতে চান না। বলেছেন যে তদন্ত হতে পারে। তদন্ত তো হতে পারে, কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া তিনি যখন ক্ষমতায় থেকে অপব্যবহার করেছেন সেটা নিয়ে লেখালেখি হয়েছে না, সচিত্র প্রতিবেদন টেলিভিশনগুলিতে হয়েছে না, আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং সেগুলি প্রমাণিত ছিল না। সরকার আমলে নিয়েছেন নাকি? আমলে নেননি। কারণ সরকার চেয়েছে যে এই ইনস্টিটিউটের প্রধানগুলি তার ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যেহেতু কাজ করছে, অতএব তাদের দুর্নীতি ও সরকারের দায় পড়েছে হজম করার সুযোগ করে দেওয়া তাদের পক্ষে। অর্থাৎ দুর্নীতিটা তারা অবাধে করুক আর আমাকে শুধু ক্ষমতায় রাখুক। এটি যদি সরকার
এর প্রধানদের বা সরকারে থাকা গোষ্ঠীর বা দলের মূল মন্ত্র হয়, সেই দুর্নীতি রুখবে কে? আর ধরেন সেই সুযোগ যারা পায় ইনস্টিটিউটের প্রধান থেকে, তাদের প্রতিরোধটা করবে কে? তাদের তো জবাবদিহিতা নাই। তারা সরকারকে ক্ষমতায় রাখতে পারপাস সার্ভ করছে, বিনিময়ে তাদের সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্রের থেকে নেওয়া দরকার অবাধে নিয়েছে। তারা আমি আবারও বলছি, ইনস্টিটিউটের হয়ে ফাংশন করেনি, তারা ইনস্টিটিউটকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে। এই জন্য আমি বলছি যে এই দায় সরকারের, এই দায় হচ্ছে অবৈধভাবে আওয়ামী লীগের দু একজন বাহিনী প্রধান বা তাদেরকে দিয়ে কি ঢালাওভাবে পুরো সব ইনস্টিটিউটের ক্ষেত্রে এমনটি ঘটেছে বলা যাবে? সমস্ত ইনস্টিটিউটে এই সরকার 15 বছর ক্ষমতায় থাকতে গিয়ে যাদের ব্যবহার করেছে, সবাইকে হাত দিলে একই জিনিস পাওয়া যাবে, সবাইকে হাত দিলে। এবং এই সরকারে যারা আছে তারা এখন ক্ষমতায় আছে বিধায় হয়তো তাদেরকে ছুঁইলে অপরাধ, জিজ্ঞেস করলে অপরাধ, জানতে চাইলে বুক কাঁপবে আপনাদের। আমরা রাজনীতিবিদরা কিছু বলি, বাট অন্যরা সাহস পায় না। কিন্তু ক্ষমতার আপনি বাইরে যান, দুর্নীতি দেখেছেন কি, পুরো দেশ লুটপাট কারা করেছে সে চিত্র কিন্তু একবার মানে আগাম টের পাওয়া যাচ্ছে এবং দৃশ্যমান হবে আমার বিশ্বাস। ক্ষমতার পরিবর্তনটা হলে আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণের অর্থ, তাদের ক্ষমতা, তাদের স্বার্থ দেশে এবং বিদেশে কিভাবে বিকিয়ে দেওয়া হয়েছে, বিসর্জন দেওয়া হয়েছে, সে চিত্র মানুষ দেখতে ইতিমধ্যে শুরু করেছে। আর পরিপূর্ণ চিত্র দেখা সময়ের ব্যাপার মাত্র। শুনে আসি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ধন্যবাদ আপনাকে। আমার দুই সহ-আলোচক সহ যারা দেখছেন, শুভেচ্ছা জানাচ্ছি। রবি ভাই অনেক সুন্দর করে কথা বলেন এবং টু বি অনেস্ট অনেক সময় তার কাছ থেকে অনেক কিছু আমি শিখি। যেভাবে কথা বলেন, ওনার যতটা ইনফর্মড উনি যেভাবে, আমি অনেক সময় শিখি তার কাছ থেকে। ভেরি মোটিভেশনাল স্পিকার। নজরুল ভাই আছেন, উনিও অত্যন্ত সুন্দর গুছিয়ে কথা বলেন। আসলে আমি ওনাদের সাথে আজকে এই বিতর্কে অংশগ্রহণ নেওয়ার ক্ষেত্রে নিজেকে অত্যন্ত ইনফিরিয়রিটি অবস্থায় আছি আমি। তারপরেও আমি বলি, এখন আপনার রবি ভাইয়েরা যেভাবে ঢালাওভাবে নানান রকমের শীর্ষ পর্যায়ে দুর্নীতি, সরকার দুর্নীতিগ্রস্ত, এই কথাগুলো বলছেন, এই কথাগুলো ঢালাওভাবে গত 14 বছর একইভাবে বলে আসছেন এবং এই কথাগুলোর ভিতরে আমি কিছু ডাবল স্ট্যান্ডার্ড খুঁজে পাই। মাঝে মাঝে ওনাদের ভিতরে নিজের কথার সাথেই দ্বৈত অবস্থা। কিছুদিন ওনাদের প্রায়ই বলতে শুনি সবই সরকারের নখদর্পণে, সরকার যা চায় তাই হয়। আবার এই বেনজির আহমেদের কথাই বলছেন যে সরকার বাধ্য হয়েছে। একটা প্রতিষ্ঠান, ওনারাই বলেন যে দুর্নীতি দমন কমিশন আজ্ঞাবহ, সরকারের কথার বাইরে যায় না। আবার এখন বলছেন যে সরকার চায়নি কিন্তু দুর্নীতি দমন কমিশন এটা করেছে। ওনারাই বলেন যে আদালত সরকারের আজ্ঞাবহ, সেই আদালতই আবার কিন্তু বেনজির সাহেবের আপনার সমস্ত সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে দিল। আবার এখন বলছেন সরকার বাধ্য হয়েছে তাই করেছে। মানে ওনাদের এই কথা আবার আবার আর একভাবে এই সমস্ত, এইগুলো মানুষ আসলে শুনতে শুনতে ওনাদের এই সমস্ত কথার উপরে বলতে বলতে, আমি বলছি এই কারণে যে লাস্ট 14 ইয়ার্স কিন্তু একই ধরনের কথা বলে আসছেন। কথা বলার ফলে দেশের মানুষ ওনাদেরকে কিভাবে গ্রহণ করছেন সেটা উপলব্ধি কিংবা অনুধাবন ওনারা কিভাবে করেছেন ওনারা দল হিসাবে ওনারাই বলতে পারবেন। তবে দেশের মানুষ কিন্তু ওনাদের কথার উপরে ভিত্তি করে কোনো আস্থাও রাখেনি, বিশ্বাসও রাখেনি, যার ফলে ওনাদের এই কথাগুলো সরকারের বিরুদ্ধে যেটা কথা, এটা শুধু কথার কথাই হয়ে রয়েছে, এর বাইরে অন্য কিছুই নয়। আর যদি শীর্ষ পর্যায়ে দুর্নীতির কথা বলে থাকেন, তাহলে শীর্ষ পর্যায়ের দুর্নীতি, বেনজির আহমেদ তো আইজিপি, একটা বাহিনীর প্রধান ছিলেন। তো যিনি প্রধানমন্ত্রীর সন্তান, এখন ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক জিয়া সাহেব, তো উনি তো বাংলাদেশের মিস্টার 10% হিসেবে পরিচিত। বাংলাদেশের একটা যে কোনো ধরনের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন তারেক জিয়া সাহেবের ব্যাপারে, বলবেন যে মিস্টার 10%। তো দুর্নীতিতে যিনি আকণ্ঠ নিমজ্জিত তাদের সময়কালীন সময়ে, তো ওনারা যদি কোনো একটা নিজেদের কথাগুলোকে, নিজেদের দুর্নীতি, নিজেদের অপরাধকে জায়েজ করার জন্য নানান রকম কথা বলেন, সেটা মানুষ আর গ্রহণ করে না। একজন মানুষ বেনজির আহমেদ যদি মানে যেটা পত্রপত্রিকায় এসেছে, দুর্নীতি দমন কমিশন যেটা তদন্ত করছে, সেই তদন্তের ভিত্তিতে ওনার এই অপরাধ প্রমাণিত হলে উনি অবশ্যই সাজাপ্রাপ্ত হবেন, এই দুর্নীতির দায়ে উনি সাজাপ্রাপ্ত হবেন। সেই ক্ষেত্রে সরকারের ওনারা যেটা বলছেন একটা সুবিধা দিয়েছে, 3টা সুবিধা ওনারা নিচ্ছেন, এই কথাগুলো আসলে একদম সম্পূর্ণভাবে কথার কথা। একজন মানুষ একটা চেয়ারে বসে থাকার ভিতরে গোপনে কিংবা প্রকাশ্যে কি করছেন না করছেন সবসময় সেটা খবর নেওয়া সম্ভব নয়। কারণ আমরা দেখেছি যে আমাদের এই সমাজ ব্যবস্থার ভিতরে কিভাবে এই অসুখটা ঢুকে পড়েছে। একটা কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে আমরা দেখেছি যে সার্টিফিকেট বিক্রি করতে তিনি তার ওয়াইফকে এর ভিতরে জড়িয়ে ফেলেছেন। তো ওনার কাছ থেকে কি সরকারের কিছু নেয়ার কিংবা ওনার ক্ষমতায় সরকারের কিছু পাওয়ার কোনো কিছু ছিল না। তো তারপরে আমরা দেখেছি এটা উদ্ঘাটন হয়েছে, উনি বিচারের আওতায় এসেছেন। আমরা বহু দেখেছি আমাদের সমস্ত অনলাইন বিজনেস কোম্পানি যেগুলো আছে, আমরা বহু দেখেছি যে তারা এই দেশে
এইভাবে মানুষকে ধোকা দিয়ে টাকাগুলো বিদেশে পাচার করছেন। তো সেখানে কি সরকারের কোনো ইনভলভমেন্ট ছিল? কিন্তু তারা ধরা পড়ার পর তাদের কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। তো এই কথাগুলো বিএনপি আমাদের বন্ধু অপোজিশন পলিটিক্যাল পার্টি এই সমস্ত বিষয়গুলোকে রাজনৈতিকভাবে ক্যাশ করবে, এটাই স্বাভাবিক। এবং সেটা ক্যাশ করার ক্ষেত্রে ওনারা ওনাদের মতো করে যে স্টেটমেন্ট, যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো দেবেন। সেই ব্যাখ্যাগুলো দেওয়ার ক্ষেত্রে আমি কোয়াইট শিওর ওই ভাই অবশ্যই এই কথাগুলো আমার জন্য বলছেন না, এই কথাগুলো উনি বলছেন দেশের মানুষের জন্য। কিংবা ওনারা যেভাবে কথা বলেন দেশের মানুষের জন্য বলেন, কিন্তু দেশের মানুষ ওনাদের এই কথাগুলো কতটা আস্থার সাথে গ্রহণ করছে গত 14-15 বছর, সেইটা ওনাদের অনুধাবন করার এখন সময় এসেছে। জি, আমার মনে হয় এইদিকে না ব্যারিস্টার যে সেলিম আলতাফ জর্জ, একটি বিষয় আপনি বলবেন কিনা, আপনি বলছেন বিভিন্ন প্রতিষ্ঠানের এই ধরনের ঘটনা ঘটেছে, মানে দুর্নীতির যে বিষয়টি গভর্নমেন্ট হয়তো সময় মতো সময় সময় সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনলাইন কোম্পানির কথা বলেছেন, বিভিন্ন বিষয়। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ বাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান, র্যাবের প্রধান, একাধারে পুলিশের প্রধান, র্যাবের প্রধান কিংবা এই যে বাহিনীর প্রধান, তাদের যে অবস্থান বা তাদের জায়গায় যখন অভিযোগটা আসে, তখন কি আপনার কাছে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে নিঃসন্দেহে তাদের সাথে তুলনা করা যায় না? সেই জায়গায় জনগণের ভেতরও এক ধরনের আস্থার সংকট তৈরি হয় কিনা, কিংবা তখনই তাদেরকে যে বাছাই করা সেই জায়গাতে এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার সুযোগ তৈরি হয় কিনা? অফকোর্স হয়, হবে না কেন? দিস ইজ ভেরি আনফরচুনেট, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা দেশের মানুষের জান ও মাল রক্ষার যে সমস্ত বাহিনী নিয়োজিত, তাদের প্রধানের বিরুদ্ধে যদি এই ধরনের ঘটনা ক্রমাগতভাবে প্রকাশিত হয়, অবশ্যই দেশের মানুষ যেভাবে মর্মাহত হয়, আমি ব্যক্তিগতভাবে সেভাবে মর্মাহত হই। কেননা এই এই জায়গা থেকে আওয়ামী লীগ সেই দায় এবং সেই দায়ভার গ্রহণ করে বিধায়ী যখন আপনার এই ধরনের কোশ্চেন মার্ক আপনি যেটা বলেছেন তাদের বিরুদ্ধে ওঠে, সেইগুলো কিন্তু আওয়ামী লীগ খুব শক্তভাবেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি এবং সেই ব্যবস্থাগুলো গ্রহণ করছি। এবং একইভাবে আমার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেশের মানুষ যেভাবে এই সমস্ত দায়িত্বপ্রাপ্ত এবং দায়িত্বশীল জায়গায় বসা যে সমস্ত ব্যক্তিগণ নিজেরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেন, সেইগুলোতে আমরা অবশ্যই মর্মাহত হই। কেননা এখানে আমাদের কিছুটা অবশ্যই মোরালিটির একটা বিষয় আছে। সেই মোরালের যে অবক্ষয়টা যদি কারো ব্যক্তিগতভাবে ধরে থাকে এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে থাকেন, তখন সেটা তো অবশ্যই দুর্ভাগ্যজনক। কারণ এটা তো একদিনে হয়নি, ধারাবাহিকভাবে ধীরে 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 এই ধরনের ঘটনা ঘটেছে। যখনই এটা প্রকাশিত হয়েছে আমরা শক্ত হারে সে ব্যবস্থা গ্রহণ করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব নাজমুল আশরাফ। ধন্যবাদ আমিনুল মজলিস আপনাকে, ধন্যবাদ রবিউল ভাই এবং জর্জ ভাইকে। আমরা বহু বছর ধরে বাংলাদেশে মোটা দাগে রাজনীতি তো বিভক্ত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই পক্ষের মাধ্যমে এবং রাজনীতি, দুর্নীতি, ক্ষমতা, আপনি যদি রাজনীতিটাকে মাঝখানে রেখে একদিকে দুর্নীতি আরেকদিকে ক্ষমতা এভাবে চিন্তা করেন, এবং আমরা গত 15 বছর একটা দল একটা সরকার ক্ষমতায়, তার আগে পালাক্রমে দুটো দলই ক্ষমতায় ছিল, এবং 5 বছর মেয়াদে যখন ক্ষমতায় থাকে আবার যখন ক্ষমতার বদল হয় তখন এই যে রাজনীতিটা চলে দুর্নীতি এবং ক্ষমতা কেন্দ্রিক, এই গত 15 বছর একই দল একই পক্ষ ক্ষমতা থাকার কারণে এই দুর্নীতি, রাজনীতি এবং ক্ষমতা এই তিনটার হিসাবটা পাল্টে গেছে। এখন রবিউল ভাই বা জর্জ ভাই যখন নিজ নিজ দলের পক্ষে বা প্রতিপক্ষ দলের বিপক্ষে কথা বলেন, তখন হিসাবটা এত বেশি ভারসাম্যহীন হয়ে যায় যে জর্জ ভাইয়ের পক্ষে খুব কঠিন হয়ে যায় যে রবিউল ভাইয়ের প্রত্যেকটা বক্তব্যের পাল্টা বক্তব্য দাঁড় করাতে, মানে তথ্য এবং যুক্তিভিত্তিক। আবার রবিউল ভাইয়ের জন্য খুব সুবিধা হয়ে যায় এই টানা 15 বছর একই দল ক্ষমতা থাকার কারণে, এবং দুর্নীতি এবং ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি চলছে সেই বাস্তবতায় যে তথ্যগুলো অন্তত জনপরিসরে প্রচারিত প্রকাশিত সেগুলোর ভিত্তিতে রবিউল ভাইয়ের জন্য সহজ হয়ে যায় ওনার প্রতিপক্ষের বিপক্ষে কথা বলার জন্য। এখন আমরা যারা মাঝখানে থেকে কাজ করি, বিএনপি আওয়ামী লীগের বক্তব্য, তথ্য, সরকার বিরোধী দল তাদের বাস্তবতা নিয়ে তথ্য ভিত্তিক খবর প্রচার করি বা এগুলো নিয়ে বিশ্লেষণ করি বা কথা বলি, তখন আপনি যদি একেবারে মানে সঠিক, উচিত এবং ন্যায়ানুগ অবস্থানটাও নেন, সেটা কারো না কারো পক্ষে যাবে। এখন ধরেন আপনি যদি সত্য কথাটা বলেন, যদি বিএনপির পক্ষে যায়, তখন আপনাকে বলা হবে যে আপনি পক্ষপাতিত্ব করছেন, আপনি তো সাংবাদিক, আপনি তো পক্ষপাতিত্ব করতে পারেন না। আবার কিছু কিছু ঘটনা যেটির সংখ্যা কমে গেছে ওই যে টানা 15 বছর ক্ষমতায়, এবং এই 15 বছরের যে রাজনীতি,
এই বাস্তবতায় আপনি যখন সঠিক কথাটা বলবেন, তখন দেখা যাবে কি যে আওয়ামী লীগের পক্ষে খুব কম পয়েন্টই আপনি পাবেন যে যেটা আওয়ামী লীগের পক্ষে যাবে। সেক্ষেত্রে আওয়ামী ওই কটা বিষয়ে যখন আপনি বলবেন, তখন বিএনপি বলবে যে আপনি তো সরকারি দলের পক্ষে বলছেন। আসলে সরকারি দল বিরোধী দলের পক্ষে বলে না, সত্যটা, উচিতটা, তথ্য এবং যুক্তিভিত্তিক বক্তব্য রাখা। সেই বক্তব্য যদি আপনি রাখেন, কোনো দলের প্রতি কোনো আনুগত্য, কোনো দলের প্রতি আপনার দুর্বলতা, কোনো দলের সাথে আপনার কোনো স্বার্থগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে, তাহলে এখনকার যে বাস্তবতা, সেটি সরকারের পক্ষে যাওয়া খুব কঠিন এবং সামান্যই সুযোগ থাকে, বিপক্ষে আপনি না চাইলেও চলে যাবে। এখন এই যে শীর্ষ পর্যায়ে দুর্নীতির কথা আপনি বলছেন, রাজনীতির দায়, পুরোটাই তো রাজনীতির দায়। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে রাজনীতিটা আমরা দেখেছি, যদি আমরা 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়টার কথা চিন্তা করি, সেই রাজনীতিটা কি এখন আছে? বা সরকারি দল বিরোধী দলের যে অবস্থান, বা আপনার নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পালাবদল হতো, 5 বছর 5 বছর করে আসা যাওয়া করতো, তখন এই 5 বছরের কথা ওনারা বলতো, আবার ওই 5 বছরের কথা ওনারা বলতো। এখন 15 বছর জজবাইরা ক্ষমতা থাকার কারণে ওনারা কিন্তু ওই 15 বছর আগের বা 17 বছর আগের যে সরকার ছিল তাদের কথা বলেন। নিশ্চয়ই তখনকার সমস্যা ছিল, বিএনপি জামাত জোট সরকারের আমলের যা কিছু, সেগুলো নিয়ে আমরা তো অনেক কথা বলেছি। এখন যখন আপনি বর্তমান নিয়ে কথা বলবেন, তখন ওই 15 বছরের বা চলমান মেয়াদের বা ঠিক এর আগের মেয়াদের কথাই আসবে। ওই সময়ের কথা আপনি যখন টেনে নিয়ে আসবেন, তখন আপনি এটাকে ঢাকার বা এটার এনকাউন্টার করার চেষ্টা করছেন, সেটা খুব বেশি যৌক্তিক হয় না। ফলে রাজনৈতিক আলোচনাটা এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের জন্য, সংবাদকর্মীদের জন্য, বিএনপি, আওয়ামী লীগ বা রাজনৈতিক অবস্থান বা দলের বাইরে আমরা যারা থাকি, আমরা যাই বলেন না কেন আপনাকে অভিযুক্ত করবে। এখন বেনজির বলেন, জেনারেল আজিজ বলেন, ওনারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, একজন পুলিশের প্রধান আর একজন সেনাবাহিনীর প্রধান। এখন এই দুটো বাহিনীকে আপনি এই দুজন ব্যক্তির দ্বারা কলঙ্কিত করা বা অভিযুক্ত করা সমীচীন না এবং করা উচিত না। এই ব্যক্তিগুলো ওই অবস্থানে থেকে কি ভূমিকা নিয়েছেন সরকারের ব্যাপারে, দেশের রাজনীতির ব্যাপারে, গণতন্ত্রের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে, সুশাসনের ব্যাপারে, জনস্বার্থের ব্যাপারে, সেক্ষেত্রে এই দুজন ব্যক্তির অবস্থান কিন্তু সারা দেশের মানুষ জানে। ওনারা যখন দায়িত্বে ছিলেন তখন যা করেছেন, এখন তারা দায়িত্বে নাই, সরকারের খুব একটা প্রয়োজনও তাদের এখন নাই। তাদেরকে যদি বলি রাজনৈতিক ভাষায় ব্যবহার করা, বা ব্যবহার কি এই বেনজির সাহেব বা আজিজ সাহেব সরকারকে ব্যবহার করেছে, না সরকার তাদেরকে ব্যবহার করেছে? আমি যদি মোটা দাগে বলি, এটা পারস্পরিক ছিল, দুপক্ষকে ব্যবহার করেছে, দুপক্ষের হয়তো স্বার্থ উদ্ধার হয়েছে। এখন একটা পক্ষ ক্ষমতায় আছেন আর পক্ষ ক্ষমতায় নাই, ফলে তারা এখন দুর্বল অবস্থানে আছেন। তারপরও এই দুজনের ব্যাপারে যে তথ্যগুলো গণমাধ্যমে সাম্প্রতিককালে এসেছে, দেশি বিদেশি গণমাধ্যমে, এটি নিয়ে যে আলোচনা হচ্ছে, রাজনীতি হচ্ছে, জনগণের আগ্রহ বেড়েছে, তার একটা পর্যায়ে গিয়ে আমরা দেখছি কিছু ব্যবস্থা। ধরেন বেনজির সাহেবের বিরুদ্ধে এই কথাগুলো কি উনি যখন আইজিপি ছিলেন তখন বলা সম্ভব ছিল? অনেকে বলেন আওয়ামী লীগের সম্পদ তো তখন অর্জন করেছে, সেই সময় হ্যাঁ, এই সম্পদ ছিল, কিন্তু এতটা ফলাও করে কি প্রকাশিত হয়েছে? বলার সুযোগ কি ছিল? গণমাধ্যম কি সেগুলো করতে পেরেছে? বা সেনা প্রধান, খুবই স্পর্শকাতর একটা পদ, ওনার বিষয়গুলো যখন দেশি বিদেশি গণমাধ্যমে এখন আসছে, এটা নিয়ে সরকার তার মতো করে বলছে, বিরোধী দল তার কথা বলছে, কিন্তু তিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় কি এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল? ফলে এই যে ব্যক্তি দুজনকে আপনি অভিযুক্ত করতে পারেন, তারা ওই পদে থেকে রাষ্ট্রের ক্ষমতা, বাহিনীর ক্ষমতা ব্যবহার করে কি করেছেন বা কতটা ব্যবহৃত হয়েছেন, সেই বিতর্ক অনেক লম্বা। কিন্তু ওনারা ওনাদের দায় এড়াতে পারেন না। ওনারা এখন ক্ষমতায় নেই, ওনাদেরকে সরকারের প্রয়োজন নেই, ফলে সরকার এখন একটা অবস্থান নিচ্ছে, কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, কারোর ব্যাপারে হয়তো শুরু হবে। এবং এই মানুষগুলোকে যদি আপনি অভিযুক্ত করেন, দেশের রাজনীতি, গণতন্ত্র, শাসন ব্যবস্থা, দুর্নীতি, আরও যা যা কিছুর ক্ষেত্রে তাদের কি দায় ছিল, তারা কতটা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, সেই ব্যাপারে যদি তাদেরকে অভিযুক্ত করেন, তাহলে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থাগুলো নেয়ার কথা আরও আগে, সেগুলো তখন কেন নেইনি, এখন নিচ্ছি, সেটি কি আমার স্বার্থ আর দরকার নাই? বা এই লোকগুলোকে এখন আমি বোঝা হিসাবে আর টানবো না সে কারণে? নাকি আমি আসলে সত্যিকার অর্থেই চাচ্ছি যে যারা দায়ী
অপরাধ করেছেন, অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন, নিজেরা আপনার সম্পদের মালিক হয়েছেন, নিজেরা এবং তার পরিবার উপকৃত হয়েছেন, ফলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন বেকায়দায় পড়েছেন, পরিস্থিতিগত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে, বা এমনও তো হতে পারে যে এই মানুষগুলোকে এখন আর প্রোটেকশন দিলেই পরে আমার রাজনৈতিক লাভ হয় না, প্রোটেকশন না দিয়ে আমি এখান থেকে কিছু রাজনৈতিক সুবিধা পেতে পারি, সেই কারণে এসব ব্যবস্থা নেওয়া হতে অসংখ্য পারে। ধন্যবাদ। আমি আবার আসবো, একটা বিরতি নিতে হবে পর্যায়ে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শেখ রবিউল আলম, যে বিষয়গুলো ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ উত্থাপন করছিলেন, যে শীর্ষ পর্যায়ের যে দুর্নীতি আপনাদের দলের বিষয়ে বলা হচ্ছে, পাশাপাশি আপনারা ক্ষমতাসীন থাকার সময় কি এখন যেভাবে মানে কিছুটা হলেও দেখা যায় সরকার বিভিন্ন সময়, শুধু এইবারই তা নয়, আমরা সরকারের নিজ দলের লোকের ক্ষেত্রেও দেখেছি নানা ব্যাপারে পদক্ষেপ নেওয়া, সেই যে আপনাদের সময় সেই ধরনের ঘটনা ততটা হয়েছে কিনা বা সেই ধরনের পদক্ষেপ নেওয়া গেছে কিনা, সেগুলোও যদি একটু আলাপ। আচ্ছা, আপনি এরকমভাবে কবে দেখলেন? আপনি এরকমভাবে দেখলে তো সমস্যা। আমাদের সময় দুর্নীতি এরকম অবাধ ছিল? কোনো ইনস্টিটিউটের প্রধান এইভাবে সম্পদের মালিক হয়েছে নাকি? আপনি আমাকে বলেন একটা আলোচিত ঘটনা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা ইনস্টিটিউটের নেওয়া প্রধান হয়নি। বলিনি আমি, যে কোনো জায়গায় কোনো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে হয়েছে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এইভাবে ঢালাও ছিল নাকি? রাষ্ট্রের এবং লুটপাটের অবাধ সুযোগ ছিল নাকি? দায়বদ্ধ ছিল দল জনগণের কাছে। আর ধরেন ইনস্টিটিউটগুলি সরকারের কাছে দায়বদ্ধ ছিল, ফাংশন করতে হয়েছে যথাযথভাবে। আমার অত্যন্ত প্রিয় মানুষদের একজন হচ্ছে জজ ভাই, অত্যন্ত প্রিয় মানুষদের একজন, একজন যোগ্য মানুষ, প্রজ্ঞাবান মানুষ। দেখেন, আনাররা কিন্তু এমপি হয়ে গেছে এই দলে, জজ ভাইদের এমপি তো কষ্ট হয়েছে। ওই যে একটু পরিচ্ছন্ন ভাবেন, আওয়ামী লীগ সেখানে চলে গিয়েছে। এই যে জজ ভাইরা যে ধরেন মেম্বার অফ পার্লামেন্ট, যেটা তারা ডিজার্ভ করে এবং মানুষও চায় তারা পার্লামেন্টে থেকে জনগণের পক্ষে কাজ করুক, তাদেরও কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে থেকে এমপি হওয়া কঠিন হয়ে গেছে। মানে দলটা কত বড় দুর্নীতির জায়গায় চলে গেছে, সমগ্র আওয়ামী লীগ কত বড় দুর্নীতির জায়গায় চলে গেছে অ্যাজ এ হোল পার্টি, সেটা দেখেন, তারও কিন্তু একটা প্রমাণ। ব্যতীত হলাম তারেক রহমানকে নিয়ে আসলেন এখানে, 10% তারেক রহমান কোথায় পেলেন এটা? হাওয়া ভবনের কথা আপনারা লিখেছেন, সমালোচনা করেছেন, ঠিক আছে। আজ পর্যন্ত তারেক রহমানের এগেইনস্টে যে মামলাগুলি এই সরকার করলো এবং তদন্ত করলো, একটি মামলায় আপনি বলতে পারবেন যে তারেক রহমানের এই জায়গায় এই অর্থটা পাওয়া গিয়েছে, দেশে বা দেশের বাইরে অবৈধ সম্পদ তার আছে? তারেক রহমান নিজেই ঘোষণা দিয়ে বলেছেন যে বাংলাদেশে তার সম্পদ বলতে আছে বগুড়ার থেকে 10 কিলোমিটার দূরে 6 বিঘা জায়গা আছে তার গ্রামের বাড়িতে। এছাড়া দেশে এবং দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। 15 বছর ধরে সরকার তদন্ত করে আজ পর্যন্ত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কোনো অবৈধ সম্পদ পাননি, যেটা তারা ক্ষমতায় থেকে অর্জন করেছে। কোথায় আপনি পেলেন তারেক রহমানের দুর্নীতি? আপনি বর্তমান প্রধানমন্ত্রীর এগেইনস্টে যান, 15টি দুর্নীতির মামলা হয়েছিল এবং প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি মামলা। 6টা কস্টমেন্ট করেছেন, 9টা নির্বাহী দেশে ক্ষমতা এসে তুলে নিয়েছেন। তো দুর্নীতি কারা করলো? কাদের বিরুদ্ধে অভিযোগ? এখন জজবেরা যখন এভাবে বলেন না, খুব সমস্যা আর কি। বলে ফেললেন সরকারের দায় নয়। এই যে দুজনের দুর্নীতি আমরা ইঙ্গিত করে কথা বলছি আর কি। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন সরকারের কাজটা কি, আর সরকারই বা কেন? ইনস্টিটিউটগুলিকে স্বতন্ত্রভাবে ফাংশন করানো নিশ্চয়ই সরকারের কাজ, স্বতন্ত্রভাবে। আচ্ছা, দুর্নীতিগুলি যদি ক্ষমতায় থেকে নিশ্চয়ই করেছেন, ইনস্টিটিউটের প্রধান থেকে উনি করেছেন, বাহিনীগুলির প্রধান থেকে করেছেন, তো সেই বাহিনীর প্রধানকে দায়বদ্ধ রাখা এবং মানে বাহিনীর হয়ে কাজ করার নিশ্চয়ই সরকারের দায় রয়েছে। সেখানে সরকার ব্যর্থ হয়েছে, তারা লুটপাটের সুযোগ পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ব্যক্তি স্বার্থে আপনার ইনস্টিটিউটকে ব্যবহার করেছে, আমি যে কথাটা বারবার বলছি। তো সে দায় সরকার নেবে না? আচ্ছা, তো সেইগুলি কি নিচ্ছে সরকার? নিচ্ছে না। এখন ধরেন দুর্নীতির অভিযোগের কথা বলি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, শুধু জজ ভাই হয়নি, আমি যে কয়জন দেখেছি জজ ভাই হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পদ বাড়েনি। 5 বছরে মেম্বার অফ পার্লামেন্ট থেকে এবার যারা নির্বাচন কমিশনে যে পদের হিসাব দিয়েছে, সর্বোচ্চ বেড়েছে সিরাজগঞ্জের একজন 6000 গুণ, বাকি 2000 গুণ, 3000 গুণ, 500 গুণ, 700 গুণ, 4000 গুণ কার বাড়েনি সম্পদ? আচ্ছা, এই যে মেম্বার অফ পার্লামেন্টদের হিসাব দেওয়া নির্বাচন কমিশনে, এই যে সম্পদ বেড়েছে, সরকার কাকে জবাবদিহিতার মধ্যে এনেছে? এবং এটা তো 15 বছর ধরে এরকম বাড়ছে। না, সেটা তো উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে আপনি তো সব জায়গায় বেড়েছে। আওয়ামী লীগের হাতে রাজনীতির সাথে যুক্ত থাকলে অর্থবিত্ত 1000 কোটি টাকা মিনিমাম। একটা জেলা লেভেলের জয়েন্ট সেক্রেটারি 2000 কোটি টাকা পাচারের অভিযোগ,
শত কোটি টাকা তো মনে করেন আওয়ামী লীগের রাজনীতির সাথে একটা যুক্ত থাকলেই হলো। এই যে দেশের সম্পদ লুটপাট কাদের আমলে হয়েছে, দুর্নীতি কাকে বলে, 13 লাখ কোটি টাকা পাচার কাদের আমলে হলো, 3 লাখ কোটি টাকা রাইট অফ ধরলে খেলাফি ঋণ কারা নিয়ে গেল, কারা বিলিনিয়ন ম্যান হয়ে গেল সিঙ্গাপুরে, আচ্ছা কারা মন্ত্রী থেকে 3000 কোটি টাকার সম্পদ পাওয়া গেল লন্ডনে, সুইস ব্যাংকে তো আছেই সম্পদ, বেগমপাড়ায় বাড়ি কাদের, মালয়েশিয়ায় আপনার বিত্ত বৈভব কাদের, কাদের হয়েছে, এই গত 1 দশকে হয়েছে। দায় নিচ্ছে সরকার আর লুটপাটের সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র ক্ষমতার মোহের কারণে। আজকে আওয়ামী লীগের যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার মানসিকতাই আজকে বাংলাদেশের এই দুর্নীতির চিত্র, এই অনিয়মের চিত্র, এই নিধনের চিত্র, এই দমনের চিত্র। এই যে যে বাংলাদেশ আপনারা দেখছেন, সেই বাংলাদেশে একদলীয় রাজনীতি এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়েই কিন্তু আজকে এই বাংলাদেশকে জরাজীর্ণ করা ফেলা হয়েছে। আজকে আমি দেখছিলাম আপনার ওই ঋণ পাওয়ার যে সূচক, সেখানে বাংলাদেশ আগে ছিল মাইনাস ডাবল বি, সেখান থেকে হয়ে গেছে প্লাস বি, অর্থাৎ আরও পিছিয়ে চলে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটা অকার্যকর রাষ্ট্র হতে চলেছে, তাই তো। তো সেই দায় সম্পূর্ণ আওয়ামী লীগের, ক্ষমতাসীন আওয়ামী লীগ এটা করেছে ক্ষমতায় থাকতে গিয়ে। আমি আবার আপনাকে বলি, যদি সরকার জনবান্ধব না হয়, জনমতের ভিত্তিতে না হয়, মেম্বার অফ পার্লামেন্টরা এবং সরকার যদি আপনার সংসদে দায়বদ্ধ না থাকে, সংসদ যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, একদলীয় সরকার, একদলীয় রাজনীতি, আবার মেম্বার অফ পার্লামেন্ট এক দলের, এক মতের, একজোটের নির্ধারণ করা বিরোধী দল, এবং সেটাও সরকারি দলের প্রধান নির্ধারণ করে দিচ্ছে তার বিরোধী দলের প্রধান কে হবে, এই ধরনের পার্লামেন্ট করে যখন আপনি আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম করে ফেলেন একটা সংসদকে, আর দেশে অন্যান্য রাজনৈতিক দল ভিন্ন দলকে দমন করেন, নিধন করেন, পীড়ন করেন, নিশ্চিহ্ন করেন, রাজনীতি থেকে নির্বাসিত করতে চান, আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার মধ্যে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়ে তার মনে করেন ক্যারিয়ার হরণ করতে চান, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এই প্রক্রিয়া যারা বহাল রেখেছে আওয়ামী নামীয় একটা রাজনৈতিক দল, তারাই আজকে রাষ্ট্রের এই সংকটের জন্য দায়ী, সম্পূর্ণভাবে তারা দায়ী। এর বাইরে আর কোনো ভাবার কোনো সুযোগ নেই। আপনি দেখেন, শুধু আপনি এই কথা বলছেন কেন, আপনি হয়তো একথা বললে এখন অন্যরকম হয়ে যাবে, কোন ইনস্টিটিউটগুলি ফাংশন করেছে রাষ্ট্রের হয়ে, স্বতন্ত্র হয়ে? আপনি নির্বাচন কমিশন যান, পাবলিক সার্ভিস কমিশন যান, আপনি মহা হিসাব ও নিরীক্ষণ কর্মকর্তার ওখানে যান, যেগুলি সাংবাদিক প্রতিষ্ঠান, একটা স্বতন্ত্রভাবে ফাংশন করছে না। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি যান, দলীয়করণ যেভাবে করেছেন, সমস্ত জায়গায় এই আওয়ামী আদর্শ প্রতিষ্ঠিত করার যে রাষ্ট্রীয় আপনার যেটা প্রক্রিয়া, তার অংশ হিসেবে আজকে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, রাজনীতি ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, লুটপাটের একটা স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। এ দায় আওয়ামী লীগের। এর জন্য ধরেন আওয়ামী লীগকে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, দেশ ও জাতির যে ক্ষতি আওয়ামী লীগ করেছে সেটা অপূরণীয় ক্ষতি করেছে, এর থেকে কামব্যাক করাও জাতির জন্য কঠিন হয়ে যাবে। শুনে আসি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আমি কি আর কথা বলবো, রবি ভাই যেভাবে অনর্গল উনি বলে গেলেন কিভাবে দেশটা অকার্যকর হয়ে যাচ্ছে, রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ছে, রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ছে, উনি যেভাবে ফিরিস্তি দিয়ে গেলেন, আমার মনে হয় ওনার যে আশঙ্কা এবং যে কথা, এই কথার সাথে বাস্তবতার খুব অল্পই মিল রয়েছে। কেননা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই এটা বলেনি যে আমরা 100% রাইট, আমরা এটা কখনোই বলি। তবে আমরা এই দেশটাকে ভালো করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছি। সেই কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটাকে যখন যারা স্মার্ট পলিটিশিয়ানস কিংবা নজরুল ভাইদের মতো স্মার্ট জার্নালিস্টরা আছেন, তারা যখন সমালোচনাগুলো করেন, আমরা সেখান থেকে সেই ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে আর কি কি ধরনের সমাধানগুলো আসতে পারে সেগুলো গ্রহণ করি। গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আরো কিভাবে ভালোর দিকে এগিয়ে যাওয়া যায় সে চেষ্টা করি। ওনারা ঢালাওভাবে একই কথা বলে চলেছেন, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, নানান কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ধ্বংস করার ক্ষেত্রে তো আসলে যদি ওনাদের কথা কিছুটা হলেও আমি সত্যি ধরে নিই, তো ধ্বংস করার ক্ষেত্রে ওনাদের যদি দায় ওনারা একেবারেই অস্বীকার করেন, সেটা কিন্তু হবে না। কারণ এটা শুরু তো কোনো না কোনো ভাবে কেউ না কেউ করেছে, কোনো কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে ওনাদের খুব মানে উচ্চ কণ্ঠে সেই সমস্ত কথাবার্তাগুলো বলেন। বিশেষ করে বিচার বিভাগের বিষয়ে ওনারা খুবই উচ্চ কণ্ঠে কথাটা বলেন। তো বিচার বিভাগের যদি ওনারা বলেন যে কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, দায়িত্ব ওনাদের নিতে হবে। কেননা যখন জাতির পিতা হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এদেশে, তখন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ প্রায় 7 জন বিচারপতি বিব্রত বোধ করে বিচার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। তো এটা আপনার প্রতিষ্ঠানের উপর সরাসরি হস্তক্ষেপ হয়নি। এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার যে প্রথম ওনারা যে অভিযোগ করেন, ওনারা তো প্রথম
আঘাত সেখানে করেছিলেন। আজকে ওনারা বলেন বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা নেই, আমাদের জাতিসংঘের কাছে বিচার চাই। তো দেখেন সবকিছুরই কিন্তু একটা লিমিট আছে। লিমিটটা ক্রস করার পরে যখন আপনি আবার তাদের কাছ থেকে রিটার্ন চাবেন, সেই রিটার্ন তো আপনি পাবেন না। তো যখন না পান, নিজেদের দায়টাকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ সেই জায়গা থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে নানান অভিযোগ আছে। আমি অস্বীকার করি না সে সমস্ত অভিযোগ সবই একেবারেই যে মিথ্যা তা না, কিছু কিছু জায়গায় অবশ্যই সত্য অভিযোগ কিছু আছে, কিন্তু সেইগুলোকে, যেমন রবি ভাই বললেন যে সরকার দায় গ্রহণ করছে না, সরকার তো অবশ্যই দায় গ্রহণ করছে। যে সমস্ত বিষয়গুলোর উপর অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই ব্যবস্থা গ্রহণ কি সরকারের দায়ভারের একটা অংশ নয়? এখন সবকিছুই তো সরকার সবসময় চোখের সামনে তথ্য উপাত্ত দিয়ে আসবে না। জি। যখনই এটা ভিজিবল হবে, দেখা যাবে, তখনই সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এখন জর্জ ভাই, একটি বিষয় কি আপনার কাছে মনে হয় কিনা, যে প্রশ্নটি এখন তোলা হচ্ছে, যে অবসরে যাওয়ার পরে এরপর আমরা এতদিন পরে যেই ব্যবস্থা নেওয়ার কথা বলছি বা যেই তদন্ত নেওয়া করছি, মানে হয় দেওয়ার ইন পাওয়ার, সেই সময় আমরা কেন এই বিষয়টি আসতে পারলো না আমলে, বা নেওয়া গেল না, বা তদন্ত করা গেল না, সেই জায়গায় তো আসলে প্রশ্নটি উঠছে। দেখেন, এই তদন্ত করবে কে? তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে কিংবা কেউ সন্দেহ করে প্রতিষ্ঠানটি, তো উনি তদন্ত করবেন। এই দুর্নীতি দমন কমিশনের অপরাধ আমলে নেয়ার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে তারা তদন্ত করবে। তো যখন পেপার পত্রিকায় তথ্য উপাত্ত সহ আসে, এটাও দুর্নীতি দমন কমিশনের অপরাধ আমলে নেয়ার একটা উপাত্ত। তো যখন এটা এসেছে, তারা এটা আমলে নিয়েছে, তারা গোপনে তদন্ত করেছে, তদন্ত করার পর তাদের মনে হয়েছে হ্যাঁ তার বিরুদ্ধে মামলা হতে পারে, তখনই মামলাটা হয়েছে। এটা আমি একজন সরকার দলীয় সংসদ সদস্য কিংবা সংসদ সদস্য না কিংবা অন্য কেউ, যে কেউ কিন্তু এটা নিতে পারে না। অথবা যদি কোনো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে মনে করে যে এই প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতি করেছে, বিধায় তার বিরুদ্ধে মামলা হওয়া প্রয়োজন, তো উনি যদি মামলাটা করেন তখন আদালত আমলে নিতে পারে। এই বিষয়টা রবি ভাইও করে নাই, বা অন্য বিএনপি কিংবা অন্যান্য সমমনা যে সমস্ত রাজনৈতিক দল যারা মনে করছেন এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানগুলো আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত, কই তাদের পক্ষে থেকে তো কারোর বিরুদ্ধে মামলা করার আমরা দেখিনি। তো তাইলে এটার দায়িত্ব যে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের, তাদের কাছে যখন যথেষ্ট তথ্য উপাত্ত সহ কোনো কিছু আসবে, তখনই তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক ক্ষমতাধর আমাদের আওয়ামী লীগের নেতা, বড় বড় এমপি এবং হাজী সেলিম সাহেবকে দুর্নীতি দমন কমিশন মামলায় আটকিয়েছে, উনি জেলে পর্যন্ত গিয়েছেন। তো এগুলো বলতে পারবেন না কেউ যে আমরা দায় গ্রহণ করছি না, আমরা দায় গ্রহণ করছি। হ্যাঁ, এই অ্যাকাউন্টেবিলিটিটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে যে আমরা সার্বজনীনভাবে সবসময় ইমিডিয়েট অ্যাকশন নিতে পারছি, সেই জায়গা থেকে যদি রবি ভাই বলেন যে ইমিডিয়েট অ্যাকশনটা কেন নেওয়া হচ্ছে না, সেই জায়গা থেকে আমরা বলবো যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ আমরা এখনো কোনো কিছু একদম দেখা মাত্র ইমিডিয়েট অ্যাকশন এখনো আমরা নেইনি। কেননা ইমিডিয়েট অ্যাকশন নেয়ার ক্ষেত্রে আপনার বেশ কিছু এভিডেন্স থাকে, সেই এভিডেন্সগুলো যখন ল্যাকিংস থাকে তখন ইমিডিয়েট অ্যাকশনগুলো নেওয়া যায় না। তো যার ফলে হয় কি যে মানে প্রশ্ন একটাই, কেন আপনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন না? তাৎক্ষণিক ব্যবস্থা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে গ্রহণ করা যায় না। যখনই এইগুলো কনস্টিটিউট হয় একটা জায়গায়, তারপরে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং ব্যবস্থা গ্রহণ করার পরে যদি বলে যে না সরকার দায় নিচ্ছে না, উনি যখন ওয়াজ সিটিং তখন কেন গ্রহণ করা হয়নি, এখন পাওয়ারের বাইরে চলে গেছে, অতএব সরকারের তার আর কোনো প্রয়োজন নেই, যার কারণে গ্রহণ করা হচ্ছে, এইগুলো আসলে মানে আমি বলবো যে কথার কথা মিলিয়ে মানুষের সামনে বলা। তো যাই হোক, এগুলো বলতে তো কোনো অসুবিধা নেই, যে যার মতো করে ব্যাখ্যা দেবে, আমিও আমার মতো ব্যাখ্যা দিচ্ছি, রবি ভাই দিচ্ছে, নজরুল ভাই দিচ্ছে। ইভেনচুয়ালি মানুষ কার কোনটা কিভাবে গ্রহণ করছে, সেই গ্রহণ করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তায় আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেদিকে আমরা ফোকাস রাখছি। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আমরা রবিউল ভাই এবং জর্জ ভাইয়ের একটা বিষয়ের বক্তব্য দিয়ে আমি শুরু করব এই পর্যায়ে, যে এখনকার যে সংকট, বাংলাদেশের সংকট, সেটি রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, আইনগত, দেশি বিদেশি, আঞ্চলিক, কূটনৈতিক, বহুবিধ। এই সংকটগুলো তো দেশের সংকট, বাংলাদেশের সংকট। ফলে এই সংকটের জন্য আমি শুধু সরকারকে দায়ী করব, আওয়ামী লীগকে দায়ী করব, নিজে কোনো দায় নেব না, বা এই সংকটটা কি আমার না, বা
আমি দেশের নাগরিক হিসাবে বা রবিউল ভাই একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বা ওনার দল কি সেটা দায় নেবে না, সেটা মোকাবেলা করবে না? উনি তো দেশের জন্য রাজনীতি করেন। ফলে এই সংকটের, বহুবিধ সংকটের জন্য রবিউল ভাই বলছেন যে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে দায়ী। সংকট তৈরি করা, সংকট লালন করা, সংকট দূর না করার জন্য আওয়ামী লীগ দায়ী হতে পারে। আবার জর্জ ভাই বলছেন যে বিএনপি কি দায় এড়াতে পারে কিনা। এই সংকট বিএনপি তৈরি করে নাই, এই সংকট বিএনপি লালন করছে না, এই সংকট বিএনপি ঘনীভূত করছে না। এটা যদি আমি ধরেও নেই, নিশ্চয়ই ধরে নেয় না, এটাই বাস্তবতা। কারণ তারা এই সংকট তৈরি বা সংকট বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার অবস্থানে ওনারা নাই, সেই কারণে ওনাদের দায় নাই। কিন্তু আমি যদি চিন্তা করি বিষয়টাকে এইভাবে যে বাংলাদেশ এই ধরনের সংকটের মধ্যে আছে এবং এই সংকট দূর করার ক্ষেত্রে যারা শাসক দল তারা ব্যর্থ হচ্ছে বা পুরোপুরি সফল হয় নাই, বা কোথাও ব্যর্থতা আছে, কোথাও সফলতা আছে। সেক্ষেত্রে আমি দেশের নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমি তাহলে কি চাইবো? যে আওয়ামী লীগ পারছে না, তাহলে কে পারবে? আমার বিকল্প কি? আমার অধিকার, দেশের স্বার্থ রক্ষা করার জন্য বিকল্পকে, বিকল্প হচ্ছে বিএনপি। তো বিকল্প শক্তি হিসেবে বিএনপি কি করছে? বিএনপি কি এই সংকট মোকাবেলার ক্ষেত্রে প্রতিবাদ, বিরোধিতা, সমালোচনার বাইরে কিছু করতে পারছে? এখন কি পথ দেখাচ্ছে? হ্যাঁ, কি পথ দেখাচ্ছে? ফলে আওয়ামী লীগের আমি দোষ দিচ্ছি, একেবারে সবকিছুর জন্য দায়ী। তাহলে আমার সমাধানটা কি? সমাধান কি? বিকল্প শক্তি। সেই বিকল্প শক্তি গত 15 বছরে কি করেছে? কোনো আশার আলো, কোনো সাফল্য বা এই অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা কি রাখতে পেরেছে? হ্যাঁ, নিশ্চয়ই রবিভাবে বলবেন কেমনে ভূমিকা রাখবো ভাই, আমাদেরকে তো নিশ্চিহ্ন করে ফেলছে। হামলা, মামলা, গুম, জেল, জুলুম, সব ধরনের অস্ত্র, রাষ্ট্রের হাতে যত ক্ষমতা সব আমার বিরুদ্ধে প্রয়োগ করছে, ফলে আমি কিছু করতে পারছি না। তাহলে এটা আপনার ব্যর্থতা মেনে নেন। এখন আপনি বলেন আপনি রাজনীতি করবেন, একটা দেশে যত রকমের প্রতিকূলতা থাকে রাজনীতির পথে, এবং স্বাভাবিক সুস্থ রাজনীতির ক্ষেত্রেও কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে ক্ষমতার বাইরে থাকলে। আর যদি রাজনীতিটা অস্বাভাবিক হয়, রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন হয়, দুর্নীতি এবং অন্য অনেক অপশক্তির প্রাধান্য থাকে, দেশি বিদেশি বহু শক্তির খেলা থাকে, সেই ক্ষেত্রে আপনার পথটা আরো কঠিন হবে, কঠিন হবে। সেই কঠিন পথে আপনি আগাতে পারছেন কিনা, কেন পারছেন না? আপনি জনগণের জন্য রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, তাদেরকে আপনার এটাও বোঝাতে হবে। জি, শেখ রবিউল আলম, ধন্যবাদ নাজমুল হাসান ভাইকে, প্রত্যাশা রেখেছেন। আচ্ছা নাজমুল হাসান ভাই, ঠিক আছে, আমরা জুলুম অত্যাচারের কথা আপনি যেহেতু বলেছেন আমি আর রিপিট করতে চাই না। রণে তো ভঙ্গ দেয়নি, আমরা তো ধরেন সরব আছি, সক্রিয় আছি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে প্রতিবাদ প্রতিরোধ হওয়া উচিত, জনগণকে সাথে নিয়ে জনমতকে গঠন করে, সেই প্রক্রিয়ার মধ্যে তো বিএনপি আছে। দেখেন, আমি এই কথাটা এর আগে একটা টকশোতে বলেছিলাম। আমাদের 71 সালে যখন স্বাধিকার আন্দোলন হচ্ছিল, রাজনৈতিক আন্দোলন হচ্ছিল, রাজনৈতিক আন্দোলন কিন্তু ব্যর্থ হতে চলেছিল, সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয়েছিল, হয়েছে না অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এখন যে আপনি রাষ্ট্রযন্ত্রের যে নির্দয় ব্যবহার, নির্মম ব্যবহার সরকার করছে, গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম আমরা ক্রমাগতভাবে করছি, রণে ভঙ্গ দিচ্ছি না, একটা নিয়মতান্ত্রিক আন্দোলন জনগণকে সাথে নিয়ে করার সর্বাত্মক চেষ্টা করছি, ঝুঁকি নিচ্ছি, নিধনের শিকার হচ্ছি, হাজার হাজার নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, লক্ষাধিক মামলা, লক্ষ লক্ষ আসামি, চেষ্টা করছি। এখন ধরেন রাষ্ট্রের এই নির্যাতনের বিরুদ্ধে তো অস্ত্র তুলে নিতে হয়, যেটা আমাদের 71-এ প্রয়োজন হয়েছিল। সেটাও তো আমাদের সম্ভব না, কারণ আমরা তো গণতন্ত্র চাই, আমরা তো ভিন্ন রাষ্ট্র চাই না, আমরা রাষ্ট্রের নতুন করে স্বাধীনতা চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচার অধিকার চাচ্ছি, তাই না? স্বাধীনতার সুফলগুলি প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রে, সেটা চাচ্ছি, ভিন্ন মানচিত্র চাচ্ছি না। যার ফলে একটা নিধনের মধ্যে আমাদের রাজনীতিটা করতে হচ্ছে, প্রতিবাদ প্রতিরোধ করতে হচ্ছে জনগণকে সাথে নিয়ে। নির্বাচন আওয়ামী লীগ করেই ফেললো, রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করেই ফেললো। আমরা আহ্বান জানালাম জনগণকে যে নির্বাচন থেকে বিরত থাকার জন্য। দেখেন 95% জনগণ কিন্তু ভোট বর্জন করলো প্রায়। এই জনশক্তি আছে, জনশক্তিকে শানিত করছি, নিজেরাও নতুনভাবে শানিত হচ্ছি। আবার ধরেন বিদ্যমান পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে কৌশল নিচ্ছি। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেভাবে ফাংশন করে সবভাবে চেষ্টা করছি। এখন ধরেন আওয়ামী লীগ একটা পরিত্যক্ত রাজনৈতিক দল হয়ে গিয়েছে, ক্ষমতার বাইরে নেওয়া যায়নি, কিন্তু আওয়ামী লীগের গর্বের জায়গা তো নষ্ট হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তো এখন একটা জনগণ কর্তৃক ধিকৃত রাজনৈতিক শক্তি, পরিত্যাজ্য রাজনৈতিক শক্তি, এটা তো ঠিক। তাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে হচ্ছে, অথবা বিদেশে কোনো রাষ্ট্রের বিশেষ আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকতে হচ্ছে। জনগণের কাছে রাজনীতির কোনো মেসেজ নিয়ে যাওয়ার আওয়ামী লীগ সুযোগ নেই। এই যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চিহ্ন করতে যে সক্ষম হয়েছি, এটাও একটা সফলতা।
ক্ষমতার বাইরে নেওয়ার প্রয়োজন আপনি অনুধাবন করেছেন এবং আমাদের উপর আশা রাখেন আমরা আপনাদেরকে নিরাশ করবো না, তো হবে এদেশে গণমানুষের আন্দোলনে আমাদের নেতৃত্বে সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ওই যে একটা কথা বলছিলেন সংকট আছে, সংকট শুধু কি সংকট আছে? দেখেন আপনি যান স্বাধীনতার সূচক একেবারে তলানিতে, মানবাধিকার সূচক একেবারে বাংলাদেশে একেবারে তলানিতে, গণতন্ত্র হাইব্রিড থেকে নিচে নেমে গণতন্ত্রহীন রাষ্ট্র হয়ে গিয়েছে। আপনি দেখেন মুক্ত গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক এসেছে সেখানে বাংলাদেশের অবস্থা একেবারে তলানিতে। দুর্নীতিতে আফগানিস্তানের পরেই এই দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থান, অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় আমরা দ্বিতীয় ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। আপনি দেখেন প্রতিযোগিতার সক্ষমতায় নেপাল এবং ভুটানের পরে আমাদের অবস্থান, ব্যবসা বান্ধব পরিবেশে যান নেপাল এবং ভুটানের পরে আমাদের অবস্থান, বেকারত্বে যান আপনি আফগানিস্তানের পরেই আমাদের বেকারত্বের হার, শিক্ষিত বেকারত্বের হার আরও বেশি, গৃহহীন মানুষের সেদিন আমি সূচকটা দেখলাম সারা পৃথিবীতে, পাকিস্তানে মনে হয় 8 মিলিয়ন আর আমাদের 5 মিলিয়ন, আমরা পৃথিবীতে দ্বিতীয় অবস্থান গৃহহীন মানুষের সংখ্যায়। 15 বছরের যদি একটা রাষ্ট্রের এই সূচকগুলি এই জায়গায় চলে যায় তাহলে সংকটটা কোন পর্যায়ে আছে তাই আপনি বলেন আমাকে। আবার সরকার কিন্তু গল্প শোনাচ্ছে উন্নয়নের গল্প, লুটপাটের গল্প, যেগুলি তথ্যপাত্র সরকার নিয়ন্ত্রণ করে। অনেকে বলেছে এবং সেদিন দেবব্রত ভট্টাচার্যের একটা দারুণ বক্তব্য আমি শুনছিলাম যে আপনি তথ্যের ভিত্তিতে কথা বলবেন সেখানেও সমস্যা, পরিকল্পিতভাবে সরকারের অনুকূলে তথ্য চাপিয়ে দেওয়া হয়। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন একটা দলের শাসনকালে চলে যায় সেই সংকট কি ছোট সংকট? সেই সংকট হচ্ছে, আমি আবারও বলছি, আধিপত্যবাদী দেশ এবং বিদেশের একটা প্রভাব এখানে রয়েছে এবং একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে দেশীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল 17 বছর এই দমন নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু আন্দোলন সংগ্রাম করছে, সে কিন্তু রঙ্গভঙ্গ দেয়নি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, নিশ্চয়ই সুফল আসবে, আসতেই হবে এবং সেখানে আপনাকেও আসতে হবে। আপনি যেমন আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন, আপনার প্রত্যাশার অমর্যাদা হবে না, আপনি আমাদের সাথে হাত মিলান। এদেশ আমার, আপনার, এদেশ জর্জ ভাইদের সবার দেশ, কিন্তু একটা ক্ষমতা লোভীর গোষ্ঠীর কাছে, মানে আওয়ামী নামে একটা ক্ষমতা লোভীর গোষ্ঠী, আমি এটাকে আওয়ামী লীগ সরকার মনে করি না, আমি অসংখ্যবার বলেছি, এটা হচ্ছে একটা দুর্বৃত্ত এবং ক্ষমতা লোভী গোষ্ঠী আওয়ামী লীগের উপর ভর করেছে। আওয়ামী লীগ কিছুদিন ক্ষমতায় এসে 2009 সালের পর রাজনীতি ট্রাকচ্যুত হয়েছে বিদায় তার ওই দুর্বলতার সুযোগ নিয়েছে এই রাষ্ট্রীয় দুর্বৃত্তরা এবং তাকে ক্ষমতা রাখার গ্রান্টি দিয়ে বিত্ত বৈভব এবং অন্যান্য ক্ষমতার অপব্যবহার করে একটা সুবিধাভোগী গোষ্ঠী লাভবান হচ্ছে। সেই সংকট থেকে বেরিয়ে আসতে হবে এবং তার জন্য গণতন্ত্র দরকার, গণমানুষের অংশগ্রহণ দরকার রাজনীতিতে এবং বিশেষ করে হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে। গণতন্ত্র যদি হয় 5 বছর পর জনগণের কাছে যেতে হয়, আপনার কর্মের জন্য জবাবদিহি করতে হয়, সেই প্রক্রিয়াটা না থাকার ফলে কিন্তু সংকট তীব্র। আমরা এগুলির চেষ্টা করছি। একটা কথা একটু বলতে চাই, আচ্ছা দুর্নীতি দমন, আপনার সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি দুর্নীতি দমন, উনি বলছিলেন জর্জ ভাই, সরকার, জর্জ ভাই জানেন কিনা আমি জানি না, সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে হলে সরকারের অনুমতি লাগে, তার বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি লাগে, একটা আইন করেছে, তাকে গ্রেপ্তার করতে হলে সরকারের অনুমতি লাগে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এই সমস্ত ইনস্টিটিউটগুলি, সরকার নিয়ন্ত্রিত ইনস্টিটিউটগুলি প্রদান বা সেখানে আপনার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন কিন্তু ব্যবস্থা নিতে পারে না। সরকার সেখানে সুরক্ষা আইন করেছে, তথ্যপাত্র সেভাবে আসেনি ওনারা যখন পাওয়ারে ছিলেন। আপনি আইনটা দেবেন, সরকারি কর্মকর্তাদের সুরক্ষার একটা আইন আছে, সেখানে বলা হয়েছে যে অভিযোগও দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে সরকারের অনুমতি ছাড়া। তো এই দুটি প্রধান ইনস্টিটিউট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, তারা দুইজন মানেই তো সরকার ছিল এক সময়, দেখেছি সরকার যতটুকু দাম্ভিকতার সাথে কথা বলতো, যতটা নিধনের কথা বলতো, এই দুই ইনস্টিটিউটের প্রধান তো তার চেয়ে বেশি নিধনের কথা বলতো, তার চেয়ে বেশি আরো আপনার আওয়ামী প্রেমী ছিলেন, তার চেয়ে বেশি আরো গণবিরোধী ছিলেন। এটা তো প্রতিষ্ঠিত। সরকারের তখন তাদের প্রয়োজন হয়েছে, তাদের ওই ভূমিকাটা সরকারের প্রয়োজন ছিল, আর ওই দুর্বলতার কারণে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছে। এই জন্য আমি বলছি এই দায় সরকারের। ওনাদের দুর্নীতির যদি অনিয়ম থেকে থাকে, দুর্নীতি থেকে থাকে, সেটা যদি প্রমাণিত হয়, যেগুলি ইতিমধ্যে আসছে, আদালতে প্রমাণিত হয়, দৃশ্যমান তো বটে, মানুষের আদালতে প্রমাণ হয়ে গেছে। এখন ধরেন বিচারিক আদালতে কি হবে আমি জানি না, কিন্তু এই দায় সম্পূর্ণরূপে সরকারের এবং সরকারের ক্ষমতা থাকার মানসিকতা এবং মোহই তাদেরকে এই, মানে আমি যেটাকে বলবো যে এই তাবেদার হতে বাধ্য করেছে, মানে এই ধরনের একটা মানে কি বলবো এটাকে, যে একটা দুর্বৃত্ত হতে বাধ্য করেছে, কিন্তু লুটপাটের বাধ্য করেছে। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলছেন যে বিচার বিভাগের যে অভিযোগ আপনারা তোলেন সেক্ষেত্রে আপনাদেরও দায় রয়েছে বিচার বিভাগ কলুষিত করা। না, উনি একটা কথা বলছিলেন যে
একটা হত্যার বিচারে বিব্রত হয়েছিল। আমি মনে করি বিব্রত হওয়াটাও কিন্তু বিচারের অংশ, বিচারক বিব্রত বোধ করতে পারে। কয়েকদিন আমি দেখলাম তো যে আওয়ামী লীগের মানে যুবলীগের আমাদের এডারি পরশ সাহেবের স্ত্রী জুথি, তার জামিনের ব্যাপারে কিন্তু হাইকোর্টের একটা বেঞ্চ বিব্রত বোধ করেছে, তাকে জামিন দেবে কি দেবে না। এটা ছোট্ট ঘটনা, হাইকোর্ট বিব্রত বোধ করেছে জামিনের ব্যাপারে। আর সেটা তো আরও অনেক ব্যাপার ছিল, বিচারপতি বিব্রত বোধ করতেই পারে। উনি বললেন ওনাদের সময় মায়ার বিরুদ্ধে হাজি সেলিমের বিরুদ্ধে বিচার হয়েছে। নো, অভিযোগ এবং বিচার দুটোই তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছে। উনাদের সময় আরও যেটা হয়েছে যে সেখানে গিয়ে সারেন্ডার করে জামিন নিয়ে আসতে পারছে। হাজি সেলিমের একদিনের জন্য জেলে যাওয়ার হয়নি, যেদিন সারেন্ডার করেছে ওই দিনই জেল গেটের থেকে প্রিজন সেলে গিয়েছেন পিজিতে, সেখান থেকে 1 মাসের মধ্যে আবার বেরিয়ে চলে গেছেন 13 বছরের সাজা হওয়ার পরও। তো এই যে দুর্নীতির দায়ে 13 বছরের সাজা হওয়ার পরও যদি এই সরকারের আমলে 1 মাসে জেলে না থেকে বেরিয়ে যাওয়া যায়, তা হাজি সেলিম ক্ষমতার অপব্যবহার করেছেন না? সরকারের আনুকূল্য পেয়েছেন না? মায়া সাহেব দুর্নীতির দায়ে হওয়ার পরও মন্ত্রী হয়েছিলেন না? না, এরপরে উনি একবার কিন্তু মেম্বার পার্লামেন্ট হতে পারেন না, একবার হন, তারপরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। উনি টেকনোক্রেটে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মায়া সাহেব, আমার যতটুকু মনে পড়ে। না, টেকনোক্রেটে না, উনি সেবার এমপি ছিলেন, কিন্তু পরের বার উনি আর মেম্বার অফ পার্লামেন্ট না, উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সম্ভবত। আমার ভুল হচ্ছে কিনা আমি জানি না ঠিক, কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব কিছুদিন পালন করেছিলেন 13 বছরের সাজা হওয়ার পরও। কিন্তু সেটা সম্ভব হয়েছে উনার দল আওয়ামী লীগ ক্ষমতায় বিধায়, অন্য কোনো দল ক্ষমতায় হলে সেটা সম্ভব হতো না। অর্থাৎ আওয়ামী লীগ প্রকারান্তরে তার নিজের দলের মধ্যে আর তার নিজের আদর্শের কাছে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এই দেশে অবাধ দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। একটাই কারণ, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, তার ক্ষমতায় থাকার মোহ। আওয়ামী লীগ কিন্তু এই প্রকৃতির রাজনৈতিক দল ছিল না, কিন্তু তার ওই যে বললাম আমাদেরকে রাজনৈতিকভাবে ফেস করতে না পেরে তাকে ক্রমান্বয়ে দুর্বৃত্তদের কাছে যেতে হয়েছে, ক্ষমতা লোভীদের কাছে যেতে হয়েছে, দ্বারস্থ হতে হয়েছে, সুবিধাভোগীদের দ্বারস্থ হতে হয়েছে। সেটা ব্যবসায়ী বলেন, আমলা বলেন, সমাজের সব শ্রেণী পেশার দুর্বৃত্তদের দ্বারস্থ তাকে হতে হয়েছে। এই জন্য আমরা বলি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কিন্তু বিএনপির কাছে ধরাশায়ী হয়েছে, শুধুমাত্র ক্ষমতার বাইরে যায়নি, সেটাও সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দলটি যেভাবে রাজনৈতিক ঝুঁকিতে পড়েছে, একটা বাক্য দেই, আমাদের হয়তো আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে নিতে সময় লাগছে, কিন্তু যতই সময় লাগুক না কেন আওয়ামী লীগ আবার ক্ষমতার বাইরে যখন যাবে রাজনীতিতে কামব্যাক করতে তার এর চেয়ে 10 গুণ সময় লাগবে। সেই ঝুঁকিতে আওয়ামী লীগ চলে গিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এখন অন্ধকারে নিমজ্জিত একটি রাজনৈতিক দল। আগামীতে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতির কোনো মেসেজ নিয়ে যাওয়া তার জন্য অনেক দুরূহ এবং কঠিন কাজ হবে। দলটি রাজনৈতিক যে ঝুঁকিতে পড়েছে তাতে আগামীতে বাংলাদেশের রাজনীতি করাই তাদের জন্য কঠিন হবে। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আমি তো আসলে দুর্ভাগ্যজনকভাবে রবি ভাই অনেক কথাগুলো বলেছে, নোট করে রাখতে পারিনি, ভুলে যাবো বলতে যাই। রবি ভাই বলেছে যে বিএনপির কাছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, এটাই তাদের আন্দোলনের কিংবা এই 14-15 বছরের সংগ্রামের সবচেয়ে বড় পাওয়া। তো ওনারা যদি এই ধরনের মানে নার্সিসাস কমপ্লেক্সে থাকেন, তা আওয়ামী লীগের জন্য ভালো এটা। ওনারা যদি মনে করেন যে আওয়ামী লীগকে ওনারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিতে পেরেছেন এবং সেইটার মানে সেটা ভেবে ওনারা খুব খুশি হয়ে থাকা, এটা থাকুক, আওয়ামী লীগের জন্য এটা ভালো। তো আর ওনারা বলছেন যে কি বলে দেশ এবং আওয়ামী লীগ রাজনৈতিক সংকটের ভিতরে আছে। আমি তো দেখি যে বিএনপি রাজনৈতিকভাবে মানে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। সেই সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তারা এই ধরনের নানান কথাবার্তা বলে চলেছেন। রবি ভাই অনেক ফিরিস্তি দিলেন, কিছু কিছু প্রতিষ্ঠানের বিষয়ে নানান রকম কথা বললেন, মানবাধিকার তলানিতে, বাক স্বাধীনতা তলানিতে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, নানান বিষয়ে নানান কথাবার্তা বললেন। তো এইগুলো আপনার স্ট্যাটিস্টিক্স, এগুলো তৈরি করে কে? এগুলো তৈরি করে কারা? এবং কাদের কথার উপরে সমস্ত বিশ্বে এই মানবাধিকার কোথায় নেই, গণতন্ত্র কোথায় নেই, কোথায় কোনটার অভাব, এইগুলো কারা দেয়? তো যারা এইগুলো দেয় তারা ক্ষেত্র বিশেষে এবং দেশ বিশেষে ওনাদের নিজস্ব যেই মতামত, সেই মতামতটা ওই দেশের উপরে কার্যকরী করার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশকে তাদের মন গড়া নানান রকম কথাবার্তা এবং নানান রকমের তথ্য উপাত্ত ওনারা হাজির করেন। কই ওনারা তো প্যালেস্টাইনের ব্যাপারে তাদের যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে তারা কোথায় কি রিপোর্ট দিচ্ছে আমরা তো দেখি নাই। তারা কোথায় মানবাধিকারের অবনমন ঘটেছে, বাক স্বাধীনতার অবনমন ঘটেছে, কি ঘটেছে না ঘটেছে, কোথাও তো কোনো বিবৃতি দেখি না। বরং তাদের সপক্ষে কথা বলার জন্য সমস্ত জায়গায় ওনারা সোচ্চার, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস। তো যার জন্য ওনারা ওনাদের মতো করে যেই দেশ থেকে যেই সুবিধাটা পাওয়ার
মনে করে, সেটা যখনই পাবেন না, ক্ষেত্র প্রস্তুত করার জন্য প্রধান দুইটা অস্ত্র তাদের, একটা মানবাধিকার আর একটা গণতন্ত্র। এই দুইটা অস্ত্র নিয়ে ওনারা ওই সমস্ত দেশে ভ্রমণ করেন, ভ্রমণ করার পর একটা ক্ষেত্র প্রস্তুত করেন। ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই ওই দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিপক্ষ থেকে রাজনৈতিক দল থাকবেই, তো তাদেরকে ওনারা তাদের মতো করে ব্যবহার করেন। এটা কিন্তু একদম একদম একটা কি বলে, এটা ক্রিস্টাল ক্লিয়ার বিষয়, প্রত্যেকের কাছে স্বচ্ছ একটা বিষয়। তো তারপরে যখন তাদের এই সমস্ত মতামতগুলো আমরা গ্রহণ করি, আমরা দেখি কিছুদিন আগেই, এই মাস ছয়েক আগেই আমরা দেখেছি তাদের একটা অভিমত যে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে পৃথিবীর গণতান্ত্রিক যে সমস্ত দেশ আছে তাদের ভিতরে বাংলাদেশ মধ্যম অবস্থানে রয়েছে। তো বাংলাদেশ যদি এখনো মধ্যম অবস্থানে থাকে, হাইব্রিড গণতন্ত্রের ভেতরে থাকে, তাহলে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো সমুন্নত করা কি শুধু আওয়ামী লীগের একার কাজ রাজনৈতিক দল হিসাবে, না আমাদের অপর যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল তাদেরও দায়িত্ব আছে। তো তারা তাদের দায়িত্ব পালন না করলে মধ্যম আয় থেকে আরো উন্নত জায়গায় পৌঁছানোর জন্য আওয়ামী লীগ একাই নিয়ে যাবে, অসুবিধা নেই, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার জায়গাতে আমি সবাইকে থাকতে বলি, গণতান্ত্রিক ব্যবস্থাও আরো উত্তর সামনের দিকেই যাবে। ওনারা নানানভাবে আওয়ামী লীগের যে সমস্ত কি বলে দোষারোপ দিয়ে থাকেন, এটা স্বাভাবিক, রাজনৈতিক দল হিসাবে দোষারোপ ওনারা করবেন, এবং সেই দোষারোপের মধ্য দিয়ে ওনারা যদি ওনাদের কিছু বেনিফিট পেতে পারেন, সেই বেনিফিটটা ওনারা পাবেন। সেই বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, ওনারা কতটা সফল কতটা ব্যর্থ এটা দল হিসাবে ওনাদের অনুধাবন করার সময় এসে গেছে এখনই। কারণ এই একই কথা ওনারা লাস্ট 14-15 ইয়ার্স কিন্তু একইভাবে ক্রমাগত বলে চলেছেন, তাতে যে কি কাজ হয়েছে আমরা জানি, এবং ওনারাও খুবই ভালো মতোই বোঝেন। তারপরেও যখন বিভিন্ন সময় নানান রকমের অন্যায্য বিষয় উঠে আসে, কিংবা যেগুলো নিয়মতান্ত্রিক নয়, অনিয়মতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগ, আমি আগেও বলেছি এখনো বলছি, যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আগেও দৃঢ় ছিল, এখনো সে দৃঢ়ভাবে আছে। কেননা আমাদের কাছে এই দেশের মানুষ, শেষ করতে হবে, আমরা 2041 সালে যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা সেই জায়গাতেই ফোকাস করে রাখছি। সেই ফোকাসের জায়গায় বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভাবে বাংলাদেশকে ব্যবহার করার ক্ষেত্রে নানান রকমের যে ফন্দি ফিকির করে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের সরাসরি না করে দিয়েছে। এবং সেই না করার কারণে নানান রকমের, এই যে আমি আবারও বলছি, তাদের দুইটা অজুহাত, একটা গণতন্ত্র একটা মানবাধিকার, সত্য হোক অথবা মিথ্যা হোক, বিভিন্ন ধরনের এজেন্সি দিয়ে একটা রিপোর্ট প্রকাশ করায়, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা ওই সমস্ত দেশের উপরে নানান রকমের মাতব্বরি এবং অন্যায্য কাজ কারবার করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ রিজিড অবস্থায় আছে এবং বলে দিয়েছে, না এইগুলো আর বাংলাদেশে 1971 সালে আপনারা যেটা করেছেন, বাংলাদেশে এখন আর সেটা করার কোনো সুযোগও নেই, বাংলাদেশে সে অবস্থাও আর নেই। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, কিছু যুক্ত করবেন? হ্যাঁ, না, জজবাজিটা বলেছেন যে মানবাধিকার এবং গণতন্ত্র, শ্রম অধিকার, নারী অধিকার, এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পশ্চিমারা যে রাজনীতি করে, বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যে রাজনীতি করে, সেগুলো নিয়ে আমরা সবসময় সমালোচনা করি। কিন্তু ওদের কথা বাদ দেন, আমরা যারা দেশে থাকি আমরা কি দেখছি, আমরা পারসেপশনটা কি? হ্যাঁ, আমরা গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে কি দেখছি, রাজনীতির নামে কি দেখছি, মানবাধিকার, শ্রম অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, এগুলো আমি পরে আনলাম। কিন্তু আপনি যদি রাজনীতিটা সঠিক হয়, গণতন্ত্রের চর্চাটা সঠিক হয়, এবং সেই গণতন্ত্র চর্চার মূল উদ্দেশ্য কি, ভালো একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদল, জনগণের ক্ষমতা মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো নিশ্চিত হবে। এই জায়গাতে যে আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।